হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ এনামুল হক, জিকে ইনস্ট্রাক্টর, কমন একাডেমির। স্যার, আমরা আজকে পড়বো বাংলা সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলির সব থেকে একটা মজার টপিক। সেটা হচ্ছে বাঙালি জাতির আবির্ভাব। তবে হ্যাঁ, জিকে নিয়ে কিছু কথা বলা উচিত। সেটা হচ্ছে, জিকেতে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সব থেকে বেশি মার্ক থাকে। এবং এবং এইখানে আপনি যদি শুধুমাত্র জিকেতেই ভালো করেন, তাহলে অন্য দুইটা সাবজেক্টে যদি একটু এভারেজ মার্কও পান, তাও কিন্তু আপনি হচ্ছে ভালো সাবজেক্ট পাইতে পারেন এবং আপনার সিরিয়ালটা একটু সামনের দিকে আগে থাকতে পারে, সামনের দিকে থাকতে পারে। সো জিকে কে কিন্তু কোনোভাবে লাইটলি নেওয়া দরকার নাই, লাইটলি নিলে হবেই না। আচ্ছা, জিকে কিন্তু হচ্ছে আপনার দুইটা টপিক, যেমন বাংলা এবং ইংরেজি সিলেবাসের থেকেও জিকে সিলেবাসটা একটু বেশি বড়, কারণ এটা দুইটা টপিক পড়তে হয়, একটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলে আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে। তবে আপনাকে এটা কখনো বোরিং করবে না, যেহেতু অনেক বড় টপিক, অনেক বড় সিলেবাস। এটা আপনার বোরিং, আপনার আরো আগ্রহটাকে বাড়ায় দেবে। কারণ কি? কারণ এটা আপনার প্রতিদিনই নিত্য নিত্য নতুন নতুন তথ্য আপনি গ্যাদার করতে পারবেন, জানবেন। এজন্য আপনার পড়ার স্পিডটা বাড়ায় দেবে। সো জিকেতে কিন্তু বেশি ইফোর্ট দিতে হবে এবং বেশি মার্ক ক্যারি করতে হবে, তা না হলে কিন্তু হবে না। কারণ আপনার হচ্ছে বাংলা এবং ইংরেজিতে সাপোজ আপনি ভালো করলেন, জিকেতে খারাপ করে গেলেন, দেখা গেল একটা বিলো এভারেজ মার্কস চলে আসলো, আপনার সিরিয়াল অনেক পিছিয়ে গেল। সো জিকেতে ভালো করলে এবং আর দুইটাতে যদি আপনি কোনো রকমে মানে মোটামুটি একটা মার্ক পান, তাও কিন্তু আপনার একটা সুযোগ থাকবে, কারণ জিকেতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে বেশি মার্ক থাকে। সো জিকে আমরা ভালোভাবে পড়বো এবং এমনভাবে পড়বো যাতে জিকে থেকে কোশ্চেন আসলে আমরা অ্যান্সার করতে পারি নির্দ্বিধায়, এবং আমাদের মধ্যে একটা কনসেপ্ট থাকে, কনফিউজ যেন না হয়। শুধুমাত্র পড়ে গেলাম, মুখস্থ করে গেলাম, কনসেপ্ট জানলাম না, পরীক্ষার হলে গেলাম, টেন্স হয়ে ভুল করে গেলাম, পারলাম না, ফলাফল জিরো। সো আমরা হচ্ছে কি করব, এমন ভাবে পড়বো যাতে আমাদের মাথায় সবকিছু অলরেডি সেট করা থাকে। কমান না আসলে ওই টেকনিক কাজে লাগিয়ে আমি হচ্ছে পরীক্ষাতে অ্যান্সার করতে পারি, এমন ভাবে পড়বো। সো আজকে আমরা পড়বো যে বাঙালি যে জাতিগোষ্ঠী, এটাতে বাঙালি জাতি উৎপত্তি হয়েছে মূলত দুটি জাতিগোষ্ঠী থেকে। একটা হচ্ছে অনার্য জাতিগোষ্ঠী, আর দ্বিতীয়টা হচ্ছে আর্য জাতিগোষ্ঠী। সো অনার্যদের মধ্যে আবার চারটা ভাগ ছিল, একটা হচ্ছে অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো এবং মঙ্গোলীয়। আর আর্য জাতিগোষ্ঠী হচ্ছে শুধুমাত্র একটা জাতিগোষ্ঠী। তাহলে মোট পাঁচটা জাতিগোষ্ঠী। এখন বাংলাতে কিন্তু সর্বপ্রথম নেগ্রিটো জাতিগোষ্ঠী আসছিল। এটা হচ্ছে আফ্রিকা অঞ্চলের এই দিক থেকে প্রথমে আসছিল, এবং আসার পরে এটা কিন্তু বেশি দিন সাস্টেইন করতে পারেনি, কারণ বাংলাদেশের পূর্ব দিক থেকে আপনার হচ্ছে ইন্দোনেশিয়া, চায়না, এই অঞ্চল থেকে একটা দুর্ধর্ষ জাতি আসছিল। এই জাতি এই নেগ্রিটো জাতিদেরকে বিতাড়িত করে দেয়। এই জাতিটার নাম কি ছিল? এই জাতিটার নাম হচ্ছিল আপনার হচ্ছে অস্ট্রিক। এবং নৃতাত্ত্বিক দিক থেকে এরা হচ্ছে অস্ট্রেলিয়াদের সাথে মিল পাওয়া যায় এদের, এই জন্য এদেরকে বলা হয় পেট্রো অস্ট্রেলিয়ার ভিক্ত। এখন আমরা একটা জাস্ট, আমি ম্যাপ আঁকাতে পারি না, সরি। এটা আপনার মনে করেন বাংলাদেশ। সো এই আফ্রিকা অঞ্চলের দিক থেকে একটা জাতিগোষ্ঠী আসলো, সেটা হচ্ছে নেগ্রিটো। এবং আসাম হয়ে আসাম হয়ে চায়না এবং ইন্দোনেশিয়ার এই অঞ্চল থেকে একটা জাতিগোষ্ঠী আসলো, সেটার নাম হচ্ছে অস্ট্রিক। সো দিলাম, এখানে হচ্ছে নেগ্রিটো। এখানে আসার পরে কি হলো? আসার পরে নেগ্রিটোদের এদেরকে বিতাড়িত করে দিল। এই অস্ট্রিকদের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় নিষাদ জাতি। নিষাদ, ঠিক আছে। এরপরে আসলো কারা? এরপরে আসলো হচ্ছে ভারতের দক্ষিণ থেকে একটা জাতিগোষ্ঠী আসলো, নাম ছিল দ্রাবিড়। এই দ্রাবিড়রা কিন্তু হচ্ছে গায়ের রং ছিল কালো, নেগ্রিটিদেরও গায়ের রং ছিল, কিন্তু অস্ট্রিকদের গায়ের রং ছিল কিছুটা শ্যাম বর্ণের। এবং মঙ্গোলিয়ারা আসে হচ্ছে এই যে বাংলাদেশের উত্তর অঞ্চলের দিক দিয়ে, এটা হচ্ছে নেপাল, তারপরে হচ্ছে তিব্বত, ভুটান, এই অঞ্চলের থেকে আসলো। আরেকটা আসলো হচ্ছে আর্য জাতিগোষ্ঠী। এরা কোথা থেকে আসলো? ইউরাল পর্বতমালার এবং মধ্য এশিয়ার এই অঞ্চল থেকে আসলো। এই যে পাঁচটা জাতিগোষ্ঠী আসলো, এসে কি হলো, একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হলো এদের মধ্যে। সম্পর্ক তৈরি হওয়ার ফলে একটা সংমিশ্রণ জাতি উৎপন্ন হলো। এই সংমিশ্রণ জাতিটার নাম ছিল হচ্ছে শঙ্কর জাতি। কারণ এটা তো খুবই একটা অবভিয়াস ব্যাপার যে আপনি 21st সেঞ্চুরিতে এসে বাংলাদেশে বসবাস করে পৃথিবীর অন্যান্য দেশের কালচার আপনি অ্যাডাপ্ট করতেছেন। আপনার অনেক ফ্রেন্ডরা এসে দেখবেন ওয়েস্টার্ন কালচার ফলো করে, এবং তারা এসে বলে হোয়াটসঅ্যাপ বড়, কি খবর, তারপরে কি, অনেকে এসে বলে
ইয়া হাবিবি কাম টু দুবাই কাইফা হ্যালুকা। সো এই যে বাংলাদেশে থেকে আপনি বিভিন্ন দেশে কালচার অ্যাডাপ্ট করতেছেন, তখন একটা ছোট্ট একটা অঞ্চল, বঙ্গ অঞ্চল, এই অঞ্চলে 5টা জাতিগোষ্ঠী আবির্ভাব হলো এবং তাদের মধ্যে তো পারস্পরিক সম্পর্ক তৈরি হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যখনই পারস্পরিক সম্পর্ক তৈরি হলো তখন একটা নতুন জাতিগোষ্ঠী আবির্ভাব হলো, সেই জাতিগোষ্ঠী নতুন একটা জাতি উৎপন্ন হলো, সেই জাতিটার নাম হচ্ছে শঙ্কর। এই শঙ্কর জাতি থেকে বাঙালি জাতির মূলত উৎপত্তি হয়েছে। তাহলে এখান থেকে আমরা স্কিপ করে এখন আমরা আলোচনায় যাই, সেটা হচ্ছে অনার্য জাতিগোষ্ঠীকে তাহলে কয় ভাগে ভাগ করা যায়? অনার্য জাতিগোষ্ঠীকে 4 ভাগে ভাগ করা যায়: অস্ট্রিক, নেগ্রিটো, দ্রাবিড় এবং মঙ্গোলীয়। আর একটা আর্য জাতিগোষ্ঠী, মোট 5টা জাতিগোষ্ঠী। এখন এইটা সম্পর্কে আমরা ডিটেলসে এখন দেখব। সেটা হচ্ছে এই অস্ট্রিকরা এই অস্ট্রিকরা হচ্ছে 5,000 বছর আগে, 5,000 বছর আগে ইন্দোচীন হয়ে, ইন্দোচীন থেকে আসাম হয়ে বাংলাতে প্রবেশ করে এবং এদেরকে কি বলা হয়? পেট্রো অস্ট্রেলিয়ার ভুক্ত বলা হয়। এবং এদের আরেকটা নাম আছে কিন্তু, সে নামটা হচ্ছে নিষাদ জাতি। এবং এই জাতি থেকেই বাঙালি জাতির মূলত উৎপত্তি। পরীক্ষায় কিন্তু কোনোভাবেই কনফিউজ হওয়া যাবে না যে বাঙালি জাতির প্রথম প্রাচীন জাতিগোষ্ঠী কোনটি, সেটা হচ্ছে অস্ট্রিক জাতি। কখনো কিন্তু নেগ্রিটো হবে না। নেগ্রিটো হবে না কারণ নেগ্রিটোরা হচ্ছে অস্ট্রিকদের দ্বারা বিতাড়িত হয়েছে, সো নেগ্রিটো কখনো উত্তর হবে না। এবং অস্ট্রিক যদি না থাকে তারপরে হবে দ্রাবিড়, তারপরে হবে দ্রাবিড়, এবং এরপরে দ্রাবিড়ও যদি না থাকে তারপরে হবে আর্য। সো এটা কিন্তু কোনোভাবে কনফিউজ হওয়া যাবে না। তাহলে আমরা এখানে বলে দিই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। নেগ্রিটোটা কিন্তু বিতাড়িত হয়েছে, তারা কিন্তু বাংলাদেশে নেই। তবে হ্যাঁ, এই নেগ্রিটোদের কিছু উপজাতি বর্তমানে এখনো বাংলাদেশে বিদ্যমান রয়েছে। সেটা হচ্ছে সাঁওতাল, সাঁওতাল, তারপরে হচ্ছে মুন্ডা, তারপরে হচ্ছে কোল, আর একটা হচ্ছে ভিল। এই 4টা জাতিগোষ্ঠী কিন্তু এখনো নেগ্রিটোদের উপজাতি হিসেবে বাংলাদেশে এখনো বিদ্যমান রয়েছে। এবং পরীক্ষায় কোশ্চেন আসে যে মুন্ডা জাতিগোষ্ঠীর বর্তমান অঞ্চল কোনটি, সেটা হচ্ছে সুন্দরবন। আর সাঁওতালরা কোথায় বসবাস করে? সাঁওতালরা ম্যাক্সিমাম আপনার হচ্ছে সিলেট অঞ্চলের দিকে বসবাস করে এবং এরা বেশিরভাগই হচ্ছে চা শ্রমিক, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারে এই অঞ্চলে বসবাস করে। ঠিক আছে। আর এই যে দ্রাবিড়, এই দ্রাবিড়দের থেকে কিন্তু বাংলাদেশের খাদ্য অভ্যাস কিছুটা হচ্ছে এদের থেকে আসে। দ্রাবিড়রা কিন্তু, দ্রাবিড়ের প্রধান খাদ্য অভ্যাস ছিল ভাত। এবং এরা এরা হচ্ছে পরনে মানে বস্ত্র হিসাবে পরতো হচ্ছে, ছেলেরা পরতো লুঙ্গি এবং মেয়েরা পরতো নারী। বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম লোকজন, এখন একটা কোনো লোকজন নেই যে পুরুষ মানুষ লুঙ্গি পরে না আর মেয়ে মানুষ শাড়ি পরে না। সো এদের থেকে কিন্তু আমাদের ওই কালচারটা চলে আসছে। আর মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর কিন্তু সব থেকে বাংলাদেশে যে বড় বড় উপজাতি গোষ্ঠী রয়েছে এই মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত, যেমন চাকমা, তারপরে হচ্ছে মারমা, তারপরে গারো, এরকম। আর অস্ট্রিকদের হচ্ছে গাইরন, এরা হচ্ছে শ্যামবর্ণে ছিল। এটাই মূলত আমাদের বেশিরভাগ বাঙালিদের মধ্যে বিদ্যমান আছে। বাঙালি ম্যাক্সিমাম কিন্তু আপনার শ্যামবর্ণের টাইপের, বেশি ফর্সা না, বেশি কালো না। ঠিক আছে। আর আর্য জাতিগোষ্ঠী এরা হচ্ছে ইউরাল এবং ককেশাস পর্বতমালার এই অঞ্চল হয়ে বাংলাদেশে আসে এবং এরা কিন্তু ফর্সা ছিল। সো এই যে 5টা জাতিগোষ্ঠী আবির্ভাব হলে বাঙালি একটা সংখ্যা জাতিতে পরিণত হওয়ার ফলে বাঙালিদের মধ্যে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি আছে। কারণ কি, কেউ দেখবেন 6 ফিট লম্বা, কেউ 5 ফুট লম্বা, কেউ বেশি পরিষ্কার, কেউ কালো। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এই এই ভ্যারাইটিটা নাই। দেখবেন আপনি ইউরোপের দিকে ম্যাক্সিমাম সবাই হচ্ছে একই রকম, সুঠাম দেহের অধিকারী, সবাই ফর্সা, কালো হইলে একেবারে কালো। ওদের মিডিল যে বিষয়টা থাকে বাংলাদেশের মতো, যে পরিষ্কারও না আবার হচ্ছে কালোও না, শ্যামবর্ণের, এইটা কোনো অন্য পৃথিবীর অন্য কোথাও দেখবেন না। শুধুমাত্র দেখবেন হচ্ছে এই বাঙালি এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কিছু অঞ্চলে। ওকে। তাহলে এটা কিন্তু আপনাদের একটা বেসিক ধারণা তৈরি হলো যে কিভাবে বাঙালি জাতির আবির্ভাব হলো। এটা নিয়ে কিন্তু কোনোভাবে কনফিউজ হওয়া যাবে না। ঠিক আছে। আর বাঙালি কিন্তু একটা সংকর জাতি, সংকর জাতিকে একটা সুন্দর একটা ইংলিশ নাম আছে, সেটা হচ্ছে আপনার হাইব্রিড। দেখবেন বাঙালি জাতি কোনো কিছুতে একমত হতে পারে না, কারণ এটা বিভিন্ন জাতিগোষ্ঠীর মাধ্যমে তৈরি হয়েছে, সো এদের মধ্যে তো মতভেদ থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে সংকর জাতি কিভাবে হলো? এই যে 4টা 5টা জাতিগোষ্ঠীর আবির্ভাব হয়েছে এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে, তারপরে এদের পারস্পরিক সম্পর্ক তৈরি হওয়ার ফলে একটা নতুন একটা জাতির আবির্ভাব হয়, সে জাতিটা হচ্ছে সংকর জাতি। এই সংকর জাতি থেকেই বাঙালি জাতির মূলত উৎপত্তি। ওকে, এই যে জাতিগোষ্ঠীটা আসলো, এখন এরা এসে তো বাংলাতে বসবাস শুরু করলো, কোন অঞ্চলে বসবাস শুরু করলো? এখন আমরা সেটা দেখব। এই যে প্রাচীন বাংলা জনপদ, তারা পুরো বাংলাকে 16টা জনপদে ভাগ করছিল। কিন্তু পরীক্ষায় এই 16টা জনপদ থেকে আসে না, 8টা জনগোষ্ঠী থেকে আসে। এই 8টা জনগোষ্ঠী কি কি? একটা হচ্ছে পুণ্ড্র। এটা হচ্ছে প্রাচীন বাংলার সব থেকে প্রাচীন জনপদ। এটা রাজধানী ছিল হচ্ছে পুণ্ড্রনগর।
বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। আর বরেন্দ্র ছিল এই পুন্ড্র নগরের অংশবিশেষ। সো এই দুই অঞ্চল দিয়ে বর্তমানে অঞ্চলগুলো কি কি? পঞ্চগড়, রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুর এই অঞ্চল নিয়ে গঠিত। তারপরে বঙ্গ ছিল সব থেকে প্রাচীন বাংলা জনপদের মধ্যে সব থেকে বড় জনপদ। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, তারপরে হচ্ছে আপনার ফরিদপুর, শরীয়তপুর এই অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল। এটা হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম তীর। এই সাইডে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ ছিল। এখানে একটা ভাগীরথী নদী আছে, এই নদীর তীরে পশ্চিম তীরের অঞ্চল এবং সাতক্ষীরা, খুলনা এই অঞ্চল দিয়ে গঠিত হয়েছিল। আর গৌড় হচ্ছে, এই গৌড় অঞ্চলের রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ। এই গৌড় অঞ্চলটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, ভারতের এখানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা, এই দুই অঞ্চল নিয়ে গৌড় গঠিত হয়েছিল। আর এখানে ছোট করে একটা জনপদ ছিল, সেটা হচ্ছে চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল নিয়ে গঠিত এবং খুলনার কিছু অঞ্চল নিয়ে। আর এই সমতট এটা হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী নিয়ে গঠিত। ঠিক আছে। আর এই পাহাড় অঞ্চল বললে সেটা হচ্ছে হরিকেলের মধ্যে, এখানে হচ্ছে সিলেট আর এখানে হচ্ছে চট্টগ্রাম। তাহলে এই যে প্রাচীন যত জাতিগোষ্ঠী আসলো তারা এসে মূলত এই অঞ্চলে বসবাস করা শুরু করলো এবং এদের বিভিন্ন নাম দিয়েছিল, বর্তমানের মতো না। এখন পরীক্ষায় আরেকটা, এখানে একটা তথ্য দেওয়া উচিত, পরীক্ষায় কিন্তু বিভিন্ন অঞ্চলে প্রাচীন নাম থেকে কোশ্চেন আসে, বিভিন্ন অঞ্চলে প্রাচীন নাম। যেমন সিলেটের প্রাচীন নাম কি ছিল? জালালাবাদ। খুলনার প্রাচীন নাম কি ছিল? সেটা হচ্ছে জাহানাবাদ। চট্টগ্রামের কি নাম কি ছিল? নাসিরাবাদ মনে হয়, আমি ভুলে গেছি, হয়তো ভুল হতে পারে। সো এটা, সো এই অঞ্চল, এই প্রাচীন বিভিন্ন অঞ্চলে প্রাচীন নামটাও কিন্তু করবে না। আচ্ছা, ঢাকার নাম, প্রাচীন নাম কি ছিল? সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর। সো এইখান থেকে আপনি এটাও পড়বেন, আবার এই প্রাচীন বাংলার এই জনপদগুলো পড়বেন। ওকে, এখন আসি এই যে প্রাচীন জাতিগোষ্ঠী তো আসলো, আসার পরে কে আসছিল? আলেকজান্ডার। এই আলেকজান্ডার কিন্তু গ্রিক বীর বলা হয় একে, গ্রিক বীর বলা হয় আলেকজান্ডার কি, কারণ তিনি মিশর থেকে শুরু করে ভারতের উত্তর পশ্চিম অঞ্চল পর্যন্ত সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। এটা কি ভাবা যায়? মানে একটা বৃহৎ একটা অঞ্চল একজন নিয়ন্ত্রণ করতো, সেটা হচ্ছে আলেকজান্ডার। এই জন্য এ কিন্তু জাতি হিসেবে আবার আর্য ছিল, এজন্য একে বলা হয় আর্য গ্রিক। এর বাড়ি কোথায় ছিল? বাড়ি ছিল হচ্ছে গ্রিকের মেসোডেনিয়া নামক এক স্থানে। এবং এর বাবা ছিল হচ্ছে রাজা ফিলিপস। মেসোডেনিয়ার রাজা ছিল কিন্তু রাজা ফিলিপস, তার পুত্র ছিল আলেকজান্ডার। এবং তিনি এখানে দার্শনিক অ্যারিস্টটলের কাছে শিক্ষা লাভ করেন। ভারতবর্ষে আক্রমণ করে হচ্ছে 327 অব্দে আক্রমণ করে। কিন্তু ভারতবর্ষে আক্রমণ করে কোন অঞ্চলে? এটা হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত একটা হচ্ছে রাজবংশ ছিল, সেটা হচ্ছে রাজা পুরু। এর বিরুদ্ধে যুদ্ধ করে আপনার ভারতবর্ষ আক্রমণ করে নেয়। ঠিক আছে। এরপরে হচ্ছে তার প্রধান সেনাপতি ছিল হচ্ছে সেলিউকাস। এই সেলিউকাসকে আবার পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য, এদেরকে আলেকজান্ডারে পরাজিত করে বাংলায় প্রথম মৌর্য সাম্রাজ্যের আবির্ভাব হয়। সো সেলিউকাসকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য, এভাবে তার অবসান হয়। হ্যাঁ, তিনি কিন্তু বাংলাতেও আসার জন্য এই বঙ্গ অঞ্চলে কিন্তু আছে আপনার হচ্ছে সাম্রাজ্য নেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। কেন পারে নাই? গঙ্গারিডাই রাজ্যে পরাক্রমের বাহিনীর কথা শুনে তিনি যমুনা নদীর পশ্চিম তীর থেকে চলে যায়। কারণ বাংলাতে তখন প্রচুর নদী ছিল। বাংলাতে তো এখন তো নদী প্রায় মৃত, প্রায় অনেক নদীর হচ্ছে অস্তিত্ব আগের মতো নাই। তখন তো অনেক নদী ছিল, বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ বলা হয়, আপনারা জানেন। সেই নদী পার হয়ে বাংলাতে আপনার হচ্ছে অ্যাটাক করা, মানে আক্রমণ করা, এবং এই নদী পার হওয়ার যে নতুন নতুন আপনার হচ্ছে বিভিন্ন উম, আহ, কি বলা যায়, নৌকা কিংবা হচ্ছে সরঞ্জাম, এই উন্নত প্রযুক্তি আসলে ছিল না। এই জন্য তারা কি করে, তারা পশ্চিম দিক থেকে চলে যায়, যে এত বড় নদী পার হয়ে ফাঁপা এই বঙ্গ অঞ্চলের দিকে আর যাব না। তো তারা কিন্তু বঙ্গ অঞ্চলে আসে নাই। ওকে, গুরু শিষ্যের একটা বিষয় চলে আসে। এই যে আলেকজান্ডারের কথা পড়লাম, এই আলেকজান্ডারের শিষ্য ছিল কিন্তু অ্যারিস্টটল। সো এই গুরু শিষ্যর বিষয়টা আপনারা এসপায়ের মাধ্যমে, এসপা, এই ফর্মুলাটা মনে রেখে আপনারা সহজে মনে রাখতে পারেন। সক্রেটিসের শিষ্য ছিল প্লেটোর শিষ্য ছিল হচ্ছে অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটলের শিষ্য ছিল হচ্ছে
আপনার আলেকজান্ডার, এই সক্রেটিসের কিন্তু একটা গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে, সেটা হচ্ছে নো দাই সেলফ। সো এই উক্তিটা মনে রাখেন, এটা পরীক্ষায় প্রায় আসে যে সক্রেটিসের একটা গুরুত্বপূর্ণ উক্তি কি, সেটা হচ্ছে নো দাই সেলফ। নো দাই সেলফ কার উক্তি? সক্রেটিসের উক্তি। ওকে, আমরা এগুলো পড়ছি। ওকে, হ্যাঁ, বঙ্গ অঞ্চল থেকে কিন্তু বাংলা ও বাঙালি নামের উৎপত্তিটা হয়েছিল। ওকে, এই যে আলেকজান্ডারের প্রধান সেনাপতি কে পরাজিত করলো, সেলিউকাসকে পরাজিত করলো করে চন্দ্রগুপ্ত মৌর্য এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন। এই যুদ্ধটার নাম ছিল হচ্ছে হিদাসপিসের যুদ্ধ। এই মৌর্য সাম্রাজ্য চন্দ্রগুপ্ত মৌর্যই প্রতিষ্ঠা করেন। তবে এইখান থেকে আপনারা কি কি পড়বেন, এই যে ছয়টা রাজবংশ গুলো রয়েছে এই ছয়টাই পড়বেন। তবে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে প্রথম রাজা পড়বেন, শেষ রাজা পড়বেন, এবং রাজধানী পড়বেন, আর হচ্ছে বিশেষ কৃতিত্ব পড়বেন। কারণ এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, এই ইনফরমেশন পড়ে আপনার মাথা হচ্ছে খারাপ করার দরকার নাই। আপনারা এই বিষয়গুলাই পড়বেন, পড়লে এটা কভার হয়ে যাবে। এবং এটা কিন্তু ক্লাসের মধ্যে আলোচনা করব না, এটা কিন্তু খুব বোঝানোর মতো কিছু নাই, এটা আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, আপনারা হচ্ছে পড়বেন। এগুলো জাস্ট পড়তে হবে, এগুলো বোঝার মতো আসলে কিছুই নাই। যে কোন রাজার পরে কারা আসছে, গুপ্ত সাম্রাজ্যের পরে কোন যুগ ছিল, মার্শানের যুগের পরে কারা আছে, পালরা কত বছর শাসন করছে, পালদের পরে হচ্ছে সেনরা কত বছর ধরে শাসন করছে, এই বিষয়গুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন। ওকে, এখন সব থেকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি। ভৌগোলিক পরিস্থিতি নিয়ে জানার আগে সব থেকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ম্যাপ সম্পর্কে ধারণা। ম্যাপে সবসময় উপরের দিকে হচ্ছে মানে সোজা, এটা হচ্ছে উত্তর হয়, উত্তর দিক হয়। আর নিচে হয় হচ্ছে দক্ষিণ দিক। আর ডান সাইডে হয় হচ্ছে পূর্ব দিক। আর বাম সাইডে হয় হচ্ছে পশ্চিম। সো এটা কিন্তু ভুল করলে হবে না, তা না হলে কিন্তু ম্যাপ আপনার ভুলাই ফেলবেন। এখন এখান থেকে আমরা কি পড়বো? এখান থেকে পড়বো হচ্ছে বাংলাদেশের সাথে মোট সীমান্তবর্তী দৈর্ঘ্য কত, কয়টা জেলা হচ্ছে, জেলার সাথে সীমান্ত দৈর্ঘ্য রয়েছে, এবং ভারতের সাথে কতটুকু রয়েছে, মিয়ানমারের সাথে কতটুকু রয়েছে, এগুলো আমরা পড়বো। সো এখন আমরা পড়ায় আসি, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে মোট ভারতের সীমান্ত রয়েছে 4156 বর্গ কিলোমিটার। আর হচ্ছে মিয়ানমারের সাথে রয়েছে 271 বর্গ কিলোমিটার। ওকে, আর কয়টা জেলা মোট হচ্ছে সীমান্তবর্তী, আমাদের মোট কয়টা জেলা রয়েছে? 32টা। ভারতের সাথে কয়টা? ভারতের সাথে হচ্ছে 30টা। আর মিয়ানমারের সাথে কয়টা? মিয়ানমারের সাথে হচ্ছে 3টা। সো হয় কিন্তু 33টা, কিন্তু হইলো 32টা, কারণ কি? কারণ হচ্ছে এইখানে যে রাঙামাটি যে জেলাটা রয়েছে এটা দুইটা দেশের সাথে সীমান্ত শেয়ার করে, যার কারণে 32টা হয়। কারণ একটা হচ্ছে কমান, রাঙামাটি দুইটা দেশের সাথেই সীমান্ত শেয়ার করে। তো এটা আমরা একটু মুছে দিই, এটা হচ্ছে হেজিপিজি হয়ে গেছে। তাহলে কি কি পড়লাম এখন? ম্যাপের সব সময় সামনের দিকে মানে সোজা উত্তর দিকে হয়, সোজা নিচে কি হয় দক্ষিণ, ডান সাইডে কি হয় পূর্ব, বাম সাইডে হয় পশ্চিম। বাংলাদেশের সাথে মোট কয়টা সীমান্তবর্তী জেলা রয়েছে? বাংলাদেশের সাথে মোট সীমান্তবর্তী জেলা রয়েছে হচ্ছে 32টা। ভারতের সাথে শেয়ার করি আমরা হচ্ছে, কি হলো এটা, ভারতের সাথে শেয়ার করি আমরা হচ্ছে 30টা। মিয়ানমারের সাথে শেয়ার করি 3টা, তবে একটা হচ্ছে কমান, সেটা হচ্ছে রাঙামাটি। রাঙামাটি হচ্ছে কমান, তাহলে মোট দাঁড়ায় হচ্ছে 32টা। এখন ভারতের কয়েকটা প্রদেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? উত্তর হবে হচ্ছে 5টা। কি কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, আর একটা হচ্ছে মিজোরাম। এই 5টা প্রদেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। তবে এইখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে ভারতের সেভেন সিস্টারদের সাথে কয়টা প্রদেশ রয়েছে? উত্তর হবে হচ্ছে 4টা। তাহলে 4টা রয়েছে হচ্ছে 4টা প্রদেশের সাথে রয়েছে হচ্ছে ভারতের সেভেন সিস্টারদের 4টার সাথে রয়েছে, আর এই সাইডে শুধু পশ্চিমবঙ্গের সাথে রয়েছে, মোট 5টা। এখন আপনারা কি জানেন সেভেন সিস্টার্স, এই সিস্টার্স নামটা কেন আসলো? দেখবেন একই পরিবারে যখন অনেকগুলো বোন থাকে তারা নিজেদের মধ্যে কি করে, সুখ দুঃখ আনন্দ সবগুলো ভাগাভাগি করে নেয়। ঠিক তেমন এটা হচ্ছে ল্যান্ডলক হয় মানে স্থলা বিশিষ্ট হয়। এখানে যোগাযোগ, তারপরে হচ্ছে ব্যবসা বাণিজ্য, বিদ্যুৎ,
নিত্য প্রয়োজনীয় পণ্য আদান প্রদান এই নিজেদের মধ্যেই আপনার হচ্ছে নির্ভর করে চলে, যার কারণে এদেরকে বলা হয় সেভেন সিস্টার্স। তাহলে নিজেদের মধ্যে যখন হচ্ছে পারস্পরিক সম্পর্ক তৈরি হয়, নিজেরাই হচ্ছে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, তখন সেটাকে বলা হয় সিস্টার্স। এই সিস্টার্স বলার কারণে এই ভারতের এই 7টা প্রদেশকে আপনার হচ্ছে সেভেন সিস্টার্স বলা হয়। তাহলে এই সেভেন সিস্টার্স এর কিন্তু আবার একটা ভাই রয়েছে, সেটা হচ্ছে সিকিম, এমন জায়গায় অবস্থিত এই সিকিম। যদিও এদের সাথে সরাসরি কানেক্টিভিটি নাই, তারপরেও এটা হচ্ছে একই অন্তর্ভুক্ত হয়, একই রকমের একই ধাঁচের হয়। সিকিমকে বলা হয় সেভেন সিস্টার্স এর একমাত্র ব্রাদার্স, একমাত্র ভাই। ঠিক আছে। আর এইখানটায় ভারতের সাথে মাত্র 22 কিলোমিটার একটা সরু পথ রয়েছে এই ভারতের এই 7টা প্রদেশের সাথে যোগাযোগ করার জন্য। এটাকে বলা হয় শিলিগুড়ি করিডর বা চিকেন নেক। সো এখান থেকে আমরা কিন্তু অনেকগুলো তথ্য পাইলাম। সেই তথ্যগুলা কি কি? প্রথম তথ্য হচ্ছে ভারতের 7টা প্রদেশ মানে সেভেন সিস্টারদের সাথে বাংলাদেশের 4টা, সেভেন সিস্টারের মধ্যে 4টা প্রদেশ বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে, কিন্তু ভারতের সাথে টোটাল ভারতের সাথে 5টা। এবং এই সেভেন সিস্টার্স এর একমাত্র ভাই হচ্ছে সিকিম। এবং এইখানে মাত্র 22 কিলোমিটার একটা সরু পথ রয়েছে, যেটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। এটা দ্বারা ভারত এর এই 7টা প্রদেশের সাথে যোগাযোগ করে। ওকে। এখন এই সেভেন সিস্টার যে আপনারা পড়লাম এই সেভেন সিস্টার নাম কি আপনারা মনে রাখতে পারবেন? এই মনে রাখার জন্য ছোট একটা ট্রিক্স রয়েছে, এই ট্রিক্সের মাধ্যমে আপনারা হচ্ছে খুব সহজেই মনে রাখতে পারবেন। সেটা হচ্ছে অমিত্রী নামে আম। এই ওয়াতে হচ্ছে অরুণাচল, মতে হচ্ছে মিজোরাম, তারপরে রশিতে হচ্ছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, আর একটা হচ্ছে মণিপুরি। এই 7টা প্রদেশ। তাহলে 7টা প্রদেশের মধ্যে কিন্তু 4টা প্রদেশ বাংলাদেশের সাথে শেয়ার করে, একটা হচ্ছে আসাম, মিজোরাম, ত্রিপুরা আর মেঘালয়। কি কি শেয়ার করে না? 3টা প্রদেশ শেয়ার করে, একটা হচ্ছে নাগাল্যান্ড, একটা হচ্ছে আর একটা হচ্ছে মণিপুরি, আর হচ্ছে নাগাল্যান্ড, মণিপুরি, আর একটা কি যেন মনে পড়ে না। আর একটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ও, এটা তো অরুণাচল ছিল তাহলে। এটা হচ্ছে আসাম, এটা না। তাহলে 3টা প্রদেশ কিন্তু বাংলাদেশের সাথে শেয়ার করে না, একটা হচ্ছে অরুণাচল, তারপরে হচ্ছে নাগাল্যান্ড, আর একটা হচ্ছে মণিপুর। আর 4টা শেয়ার করে। ওকে। এখন আমরা দেখব যে বাংলাদেশের বিভিন্ন স্থানের নাম, সর্ব দক্ষিণে, সর্ব উত্তরে, সর্ব পূর্ব এবং সর্ব পশ্চিমের। সো বাংলাদেশের সর্ব উত্তরের স্থানের নাম, জেলার নাম হচ্ছে পঞ্চগড় এবং স্থানের নাম হচ্ছে জায়গিরজত। জায়গিরজত। এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে যে বাংলাদেশের সর্ব উত্তরের স্থানের নাম কি? জায়গিরজত। সর্ব উত্তরের জেলার নাম কি? পঞ্চগড়। আর সর্ব দক্ষিণের নাম কি? দক্ষিণের জেলার নাম হচ্ছে কক্সবাজার এবং স্থানের নাম হচ্ছে সেরাদ্বীপ। পূর্বে হচ্ছে রাঙামাটি, না, বান্দরবান জেলা। পূর্বে হচ্ছে বান্দর বান্দরবান জেলা। আখাইনটন, আখাইনটন, থানচি উপজেলার আখাইনটন, আখাইনটন। আর হচ্ছে পশ্চিমে কোন অঞ্চল? সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মানকসা। সো এই 4টা বিষয় কিন্তু আমাদের জানতে হবে যে বাংলাদেশের সর্ব উত্তরে জেলা কোনটি? পঞ্চগড়। উত্তরে স্থানের নাম কি? জায়গিরজত বা বাংলাবান্ধা বা তেঁতুলিয়া। আর চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে সব থেকে পশ্চিমের জেলা, মানকষা হচ্ছে সর্বপশ্চিমের স্থান, এটা হচ্ছে শিবগঞ্জ উপজেলা। আর এটা হচ্ছে দক্ষিণে হচ্ছে কক্সবাজার জেলা, ছেড়া দ্বীপ সব থেকে দক্ষিণের স্থান। আর পূর্বের স্থান হচ্ছে বান্দরবান, এটা হচ্ছে থানচি উপজেলার আখাইনটন। সো এই তথ্যগুলো হচ্ছে মনে রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসে আমাদের সর্ব দক্ষিণ এবং পূর্ব উত্তর এগুলো আসে।
ওকে, আর পড়বো আমরা হচ্ছে এখান থেকে বাংলাদেশের অক্ষাংশ এবং দ্রাঘিমার অংশ। আচ্ছা, উত্তর এবং দক্ষিণ দিক দিয়ে যে রেখাগুলো টানা হয় সেটাকে বলা হয় দ্রাঘিমা রেখা। আর পূর্ব এবং পশ্চিম দিকে যে রেখাগুলো টানা হয় সেটাকে বলা হয় অক্ষাংশ বা অক্ষরেখা। এবং মাঝখান দিয়ে একটা রেখা আঁকা হয়, পৃথিবীর মাঝখান দিয়ে একটা রেখা হচ্ছে এটাকে বলা হয় নিরক্ষরেখা। নিরক্ষরেখা, নিরক্ষরেখা। সো এখান থেকে কি কি কোশ্চেন আসে, যে বাংলাদেশে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অংশে অবস্থিত? উত্তর হবে 88.30 থেকে 82.92.41। আচ্ছা, দ্রাঘিমা, দ্রাঘিমা রেখা কিন্তু সবসময় বড় হবে, কারণ এটা নামের সাথেই কিন্তু বোঝা যাচ্ছে দ্রাঘিমা মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো বড় হয়। আর এটা হচ্ছে অক্ষাংশ, অক্ষাংশ হচ্ছে অপেক্ষাকৃত ছোট হয়। এটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিক থেকে যে রেখাগুলো টানা হয় সেটাকে বলা হয় অক্ষাংশ। এটার কত ডিগ্রি, কত কত ডিগ্রি থেকে কত ডিগ্রি? 20.34 ডিগ্রি থেকে 20.34 ডিগ্রি থেকে 26.38। সো পরীক্ষায় আসে বাংলাদেশ কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত, 20.34 থেকে 26.38। আর এখানে ইংলিশ বাংলা হয়ে গেছে। আর দ্রাঘিমা রেখাংশে অবস্থিত সেটা হচ্ছে 88.0 থেকে 92.41। এবং বাংলাদেশের যে নিরক্ষরেখাটা আছে এটার দৈর্ঘ্য হচ্ছে 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি। তাহলে নিরক্ষরেখার দৈর্ঘ্য কত ডিগ্রি? 23.5 ডিগ্রি। আর অক্ষাংশ কত ডিগ্রি? 20.34 থেকে 26.31। এবং দ্রাঘিমা হচ্ছে 88 দশমিক 88.1 থেকে 82.40। 92.41। সো এই ইনফরমেশন গুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। এখানে আর একটা ইনফরমেশন পড়তে পারেন, সেটা হচ্ছে বঙ্গোপসাগর অঞ্চল। এই যে অঞ্চলটা রয়েছে এটাকে হচ্ছে বাংলাদেশের একমাত্র সাগর বঙ্গোপসাগর। এবং এখানে একটা গভীরতম স্থানের নাম হচ্ছে সোয়াসব নৌগ্রাউন্ড, ঠিক এখানটা অবস্থিত। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে বাংলাদেশের বঙ্গোপসাগরের সব থেকে গভীরতম স্থানের নাম কি? সোয়াসব নৌগ্রাউন্ড। সেখানে কিন্তু বাংলাদেশে অনেক মিনারেলস আছে এবং প্রচুর মাছও উৎপন্ন হয় এখান থেকে। বাংলাদেশি কৃষি জেলেরা অনেক মাছ ধরে এখান থেকে। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস সবগুলাই। সো আমরা এখন একটা কি করব, এখন আমরা একটা জাস্ট একটা রিকল দেব, একটা রিভিশন দেব যে আমরা এই পর্যন্ত কি কি পড়লাম। সো প্রথম থেকে আসলাম হচ্ছে বাঙালি জাতির সমগ্র জাতিগোষ্ঠী কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়, একটা অনার্য জনগোষ্ঠী এবং আর্য জনগোষ্ঠী। অনার্যকে আবার কয় ভাগে ভাগ করা হয়? চার ভাগে ভাগ করা হয়। কি কি? অস্ট্রিক, নেগ্রিটো, দ্রাবিড় এবং মঙ্গোলীয়। বাংলাদেশের সব থেকে প্রাচীন জনগোষ্ঠী কোনটি? সেটা হচ্ছে অস্ট্রিক। অস্ট্রিকদের কি বলা হয়? নিষাদ জাতি বলা হয়। এবং এদের কোন গোত্রভুক্ত ছিল? পেট্রো অস্ট্রেলিয়ান ভুক্ত গোত্রভুক্ত ছিল। বাংলা জাতিকে কি বলা হয়? সংকর জাতি বলা হয়। এই সংকর জাতি থেকে বাঙালি জাতির মূলত উৎপত্তি। সো এখানে আমরা পড়লাম। এরপরে আলেকজান্ডার, আলেকজান্ডার হচ্ছে গ্রিক বীর। তিনি হচ্ছে ভারতে 327 অব্দে ভারতবর্ষে আক্রমণ করেন এবং তার প্রধান সেনাপতি সেলিকাস ছিলেন। সেলিকাসকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন। সো এখানে একটা গুরু শিষ্যের বিষয় বললাম, এসপা। এসপা মানে কি? এসতে হচ্ছে সক্রেটিস, সক্রেটিসের শিষ্য ছিল প্লেটো, প্লেটোর শিষ্য ছিল হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিষ্য ছিল হচ্ছে আলেকজান্ডার। এখানে এবার পড়ছি প্রাচীন বাংলার জনপদ। প্রাচীন বাংলার জনপদে হচ্ছে সব থেকে প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। এর রাজধানী ছিল হচ্ছে পুন্ড্রনগর, বর্তমানে মস্তানগড়। গৌড় রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ। বরেন্দ্র ছিল এই অঞ্চলের অংশবিশেষ। বঙ্গ সব থেকে বড় প্রাচীন বাংলা জনপদ ছিল। নিচের দিকটা এটা হচ্ছে চন্দ্রগুপ্ত ছিল, চন্দ্রগুপ্ত বরিশাল অঞ্চলে গঠিত। এরপরে হচ্ছে সমতট, কুমিল্লা, নোয়াখালী এবং পাহাড়ি অঞ্চলটা হচ্ছে হরিকেল। ওকে, এখানে আমরা পড়ছি বিভিন্ন সাম্রাজ্যগুলা, রাজবংশগুলা। আমরা এখানে কি কি জন্য পড়বো? এখানে আমরা পড়বো প্রথম রাজা, শেষ রাজা, বিশেষ কৃতিত্ব এবং রাজধানী। ওকে, এরপরে পড়লাম আমরা হচ্ছে ভৌগোলিক পরিস্থিতি। ভৌগোলিক পরিস্থিতি বাংলাদেশের ভারতের সাথে কয়টা জেলা, কতটুকু হচ্ছে সীমান্ত রয়েছে, মিয়ানমারের সাথে কতটুকু রয়েছে। তারপরে হচ্ছে কমান, কমান জেলা কোনটা যেটা দুইটা দেশের সাথে সীমান্ত রয়েছে? সেটা হচ্ছে রাঙামাটি।
তারপরে হচ্ছে বিভিন্ন স্থানের নাম, তারপরে পড়লাম হচ্ছে দ্রাঘিমা রেখাংশ এবং অক্ষাংশ, অক্ষাংশ এবং হচ্ছে কর্কটক্রান্তি রেখা বা নিরক্ষরেখা। এবং এখানে পড়লাম হচ্ছে সিস্টার্স, সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্স এর একমাত্র ভাই হচ্ছে সিকিম। এখানে রয়েছে হচ্ছে করিডোর, এই 22 কিলোমিটারের সরু পথ ভারতের সাথে এই 7টা প্রদেশের একমাত্র যোগাযোগের মাধ্যম। এজন্য এটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। এবং বাংলাদেশের সাথে ভারতের 7টা প্রদেশের মধ্যে 4টা প্রদেশ হচ্ছে বর্ডার শেয়ার করে, আর 3টা প্রদেশ করে না। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের টপিক। আশা করি আপনারা বুঝতে পারছেন, কোনো রকম অসুবিধা হয়নি, এবং এখান থেকে প্রশ্ন করলে আপনারা অ্যান্সার করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।